বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ একাডেমিক স্কুল, বীরপুর করটিয়া, টাঙ্গাইল। অনলাইন ক্লাসে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আমরা ধারাবাহিকভাবে পড়াশোনা করে যাচ্ছি, তো তোমরা ধারাবাহিকভাবে ক্লাসের সাথে সংযুক্ত থাকবে, তাহলে তোমাদের পড়াগুলো বুঝতে শিখতে অনেক সহজ হবে, তোমাদের অনেক উপকার হবে। আর কোনো ক্লাস ছেদ পড়লে তাহলে আবার পরবর্তী ক্লাস বুঝতে সমস্যা হবে। এর জন্য ধারাবাহিকভাবে তোমরাও ক্লাসের সাথে সংযুক্ত থাকবে ইনশাল্লাহ। তো আজকে আমরা পড়াশোনা করব শতকরা সংযুতি নিয়ে। তো শতকরা সংযুতি, এই শতকরা সংযুতির সাথে স্থূল সংকেত নির্ণয়, আণবিক সংকেত নির্ণয়, বিভিন্ন বিষয় রিলেটেড, যে কারণে আমরা শতকরা সংযুতিটাকে আজকে বিশেষ করে বোঝার চেষ্টা করব। স্থূল সংকেত, আণবিক সংকেত বিষয়টা কীভাবে নির্ণয় করতে হয়, সেই বিষয়টা আমরা আলোকপাত করব ইনশাল্লাহ। তো আমরা প্রথমে আসি, শতকরা সংযুতিটা কি। একটা যৌগের ভিতর, একটা যৌগের অণুতে ভর হিসেবে একটা মৌলের শতকরা যে পরিমাণ থাকে, সেই পরিমাণটাই ওই যৌগে ওই মৌলের শতকরা সংযুতি। একটা যৌগের অণুতে একটা মৌল ভর হিসেবে শতকরা যে পরিমাণ থাকে, সেই পরিমাণটাই ওই যৌগে ওই মৌলের শতকরা সংযুতি। যেমন একটা এক্সাম্পল আমরা আসি, পানি। পানির আণবিক ভর 1 × 2 + 16 = 2 + 16 = 18। তো শতকরা সংযুতি নির্ণয় করতে প্রত্যেকটা মৌলের এখানে যে অংশটা আছে সেটা আলাদা আলাদাভাবে থাকা লাগবে। একবারে যোগফলটা লিখে দিলে আমরা মৌলের পরিমাণটা সেখানে পাবো না সহজে। তো আমরা দেখতেছি 18 ভাগ ভরের ভিতরে হাইড্রোজেন আছে 2 ভাগ। সুতরাং বিষয়টাকে আমরা যেহেতু ভর হিসাবে আমরা বিবেচনা করব, এভাবে লিখতে পারি যে 18 গ্রাম পানি এর মধ্যে হাইড্রোজেন সমান 2 গ্রাম। সুতরাং 1 গ্রাম পানি এর মধ্যে হাইড্রোজেন সমান 2/18 গ্রাম। তাহলে 100 গ্রাম পানি এর মধ্যে হাইড্রোজেন হচ্ছে 2 × 100/18 গ্রাম। তো এটাকে যদি আমরা ভাগ করি, ভাগফলটা পাবো 11.11 গ্রাম। তাহলে এই যে 11.11, এইটাই হচ্ছে পানিতে হাইড্রোজেনের শতকরা পরিমাণ, অর্থাৎ এটাই হচ্ছে পানির ভিতরে হাইড্রোজেনের শতকরা সংযুতি। তো এখানে আমরা সবসময় ঐকিক নিয়মে করতে গেলে সময় বেশি লাগবে। এজন্য যদি আমরা একটা সহজ নিয়মকে মনে রাখতে পারি, তাহলে শতকরা সংযুতি বের করে খুব সহজেই বের করতে পারবো। তো এখানে দেখা যাচ্ছে যে হাইড্রোজেনের পরিমাণ হচ্ছে 2 ভাগ, অক্সিজেন হচ্ছে 16 ভাগ, মোট 18। আণবিক ভরের ভিতরে হাইড্রোজেনের ভাগ হচ্ছে 2, অক্সিজেনের ভাগ হচ্ছে 16। তাহলে এই 2কে আমরা এর আণবিক ভর দিয়ে ভাগ করলাম, 100 দিয়ে গুণ করলাম, তাহলেই আমরা হাইড্রোজেনের শতকরা পরিমাণটা পেয়ে গেলাম। তাহলে অক্সিজেনের ভাগ হয়েছে 16, একে যদি আমরা পানির আণবিক ভর দিয়ে ভাগ করি, তো ভাগ করে 100 দিয়ে গুণ করলে আমরা অক্সিজেনের শতকরা পরিমাণটা বা শতকরা সংযুতিটা পেয়ে যাব। তাহলে আমরা সংক্ষেপে এটাকে লিখতে পারি যে সুতরাং পানিতে অক্সিজেনের শতকরা সংযুতি সমান, পানির ভাগ হলো 16, মোট আণবিক ভর হলো 18, একে আমরা গুণ করব 100 দিয়ে। তাহলে যত পার্সেন্ট হবে সেটাই হচ্ছে অক্সিজেনের শতকরা পরিমাণ
বা অক্সিজেনের শতকরা সংযুতি। তাহলে বিষয়টাকে আমরা যদি একটাকে কনক্লুশনে লিখি তাহলে এইভাবে লিখব, পানিতে হাইড্রোজেনের শতকরা সংযুতি 11.11%, অক্সিজেনের শতকরা সংযুতি 88.89%, এবং এই দুটো মিলে হবে 100%। তো এইভাবে আমরা যে কোনো যৌগের আণবিক ভর বের করে সেখান থেকে প্রত্যেক মৌলের যে অংশটা আছে সেই অংশটাকে আণবিক ভর দ্বারা ভাগ করে 100 দিয়ে গুণ করলেই প্রত্যেকটা মৌলের আলাদা আলাদা শতকরা সংযুতি আমরা পেয়ে যাব। এটাই শতকরা সংযুতি বের করার নিয়ম। তো এখন আমরা অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো আণবিক সংকেত এবং স্থূল সংকেত। আণবিক সংকেত এবং স্থূল সংকেত। তো প্রথমে দেখি আণবিক সংকেতটা কি। আণবিক সংকেত, আণবিক সংকেতের বিভিন্ন ধরনের সংজ্ঞা আছে। তো এটাও একটা সংজ্ঞার ভিতরে, বা আমাদের আণবিক সংকেত স্থূল সংকেত নির্ণয় করার ক্ষেত্রে এই সংজ্ঞাটাকে আমরা ব্যবহার করি। যে সংকেতে একটা যৌগের যে সংকেতে উপস্থিত মৌলসমূহের পরমাণুর প্রকৃত সংখ্যা প্রকাশ পায়, একটা যৌগের অণুতে উপস্থিত মৌলসমূহের পরমাণুর প্রকৃত সংখ্যা প্রকাশ পায় যে সংকেত থেকে, সেই সংকেতটাকে বলা হয় আণবিক সংকেত। আর যে সংকেতে একটা যৌগের অণুতে উপস্থিত মৌলসমূহের পরমাণু সংখ্যার অনুপাত প্রকাশ পায়, প্রকৃত সংখ্যা প্রকাশ পায় না, সেই সংকেতটাকে বলা হয় স্থূল সংকেত। যেমন আমরা একটা এক্সাম্পলে আসি, বেনজিন। এটার আণবিক সংকেত হল C6H6। তাহলে এখানে কার্বন আছে 6টা, হাইড্রোজেন আছে 6টা, এটাই প্রকৃত সংখ্যা। এখন যদি কার্বন এবং হাইড্রোজেনের এই সংখ্যাটা আমরা অনুপাতে নিতে চাই, তাহলে অনুপাতটা হবে 6:6 সমান 1:1। তাহলে কার্বনের পরমাণুর সংখ্যা 1, হাইড্রোজেনের পরমাণুর সংখ্যা 1 বিবেচনা করে আমরা যে সংকেতটা লিখব, সংকেতটা পাবো, সেটাই হবে বেনজিনের স্থূল সংকেত। তাহলে স্থূল সংকেত হবে C1H1 বা CH। তাহলে আমরা দেখলাম আণবিক সংকেতে পরমাণুর প্রকৃত সংখ্যা পাচ্ছে, আর স্থূল সংকেতে পরমাণুর প্রকৃত সংখ্যা পাচ্ছি না, তাদের পরমাণু সংখ্যার অনুপাতটা বুঝতে পারতেছি। এটাই হলো স্থূল সংকেত এবং আণবিক সংকেত। আবার আমরা আরেকটা এক্সাম্পল দেখি, যেমন গ্লুকোজ। এর আণবিক সংকেত C6H12O6। এখন এখানে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের পরমাণু সংখ্যা যথাক্রমে 6, 12 এবং 6। এটাকে যদি আমরা অনুপাত করি,
কার্বন ইসটু হাইড্রোজেন ইসটু অক্সিজেন 6:12:6। তো এই অনুপাতটা একদম 6 দিয়ে ভাগ করে 1:2:1। তাহলে কার্বনের পরমাণু 1, হাইড্রোজেনের পরমাণু 2, অক্সিজেনের পরমাণু 1 ব্যবহার করে আমরা যে সংকেত পাবো সেটাই হবে গ্লুকোজের স্থূল সংকেত। সুতরাং স্থূল সংকেত হবে C1H2O1 বা CH2O। এটা হলো স্থূল সংকেত এবং আণবিক সংকেত আমরা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং এই সংকেতগুলো আমাদের নির্ণয় করতে হবে এবং সেখানে প্রয়োজন হবে শতকরা সংযুতি ব্যবহার করে আমরা স্থূল সংকেত এবং আণবিক সংকেত নির্ণয় করতে পারবো। আমরা পরবর্তী ক্লাসে নেক্সট ক্লাসে আমরা কিভাবে স্থূল সংকেত এবং আণবিক সংকেত নির্ণয় করতে হয় সে বিষয় নিয়ে আলোচনা করব। আজকের এই ক্লাসটা এখানেই শেষ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।